This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনলেন তো নওশাদ সিদ্দিকী যে কথাটা বললেন সেটার মধ্যে কত বড় একটা উদ্বেগের বীজ লুকিয়েছিল। বললেন তো বাংলাদেশের এই অস্থিরতার ছাপ এদেশেও এসে পড়তে পারে। এবং সত্যি বলতে কি জানেন, মৌলবাদীরা তো সেটাই চান, অস্থিরতা অশান্তি এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া। এটাই তো মৌলবাদীদের প্রধান লক্ষ্য সব জায়গায়। কিন্তু তাদের এই যাবতীয় চিন্তাভাবনাটা আমার কি ধারণা জানেন, এবার অন্তত আমাদের দেশে এসে আমাদের বাংলায় এসে ধাক্কা খেয়ে ফিরে গেছে। তাদের উদ্দেশ্য সফল হয়নি, কারণ আমাদের দেশের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিণত মনস্কতা, তাদের দায়িত্ববোধ, এই পরপর যে বক্তব্যগুলো শুনলেন সেটা বুঝিয়ে দেবে যে আমাদের এখানে অন্তত সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা, মূলগত জায়গাটা কতটা শক্ত। কিন্তু মুশকিল কি জানেন, চোরা না শোনে ধর্মের কাহিনী। তাই ভারতীয় মুসলিমদের বার্তা বাংলাদেশের ওই কট্টরপন্থী সংগঠনগুলো কানে তুলবে কিনা তা নিয়ে গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, এদের প্রত্যেকের কথা শুনে স্বস্তি পাচ্ছি নিজেদের কথা ভেবে। দেখুন, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে সবার আগে চিন্তা হয় যে সেই আগুন নিজের বাড়িতে ছড়িয়ে পড়বে কিনা। বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার আগুন যে জ্বলছে, সে আগুন এদেশে ছড়িয়ে দেওয়ার যে যথেষ্ট চেষ্টা হয়েছে, সেটাকেও তো চেষ্টা না, অপচেষ্টা বলতে পারেন, সেটাকেও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। পাকিস্তানের মাটি ব্যবহার করে সাধারণত যে চেষ্টাগুলো এতদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি বা জঙ্গি সংগঠনগুলো করেছে, তারা যেভাবে এতদিন ধরে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাগুলোকে টার্গেট করেছে, উস্কানি দিয়েছে, একই কায়দায় বাংলাদেশের মৌলবাদীরাও তো এপারে অশান্তি বাঁধাতে চেয়েছে। বাংলাদেশের হিংসার আগুন এপারে পাঠাতে সাধ্যমতো পূবালি হাওয়া দিয়েছে ওপারের মৌলবাদীরা। এবার পূবালি বাতাস জানেন তো, পূবালি বাতাস বইতে শুরু হলে ওই বর্ষার সময় ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকে গঙ্গায়। এখন অবশ্য শীতের সময়, এ সময় উত্তুরে হাওয়া আসে আমাদের রাজ্যে, কিন্তু পূর্ব দিকের বাংলাদেশ থেকে এই শীতে হাওয়া দেওয়া শুরু হয়েছে যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হয়। লাভ হয়নি, ওই বললাম, কারণ আমাদের দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং পরিণত মনস্ক। বাংলাদেশের সাম্প্রদায়িক চক্রান্ত যাতে এদেশে আসতে না পারে তার জন্য এখানকার সংখ্যালঘু নেতারা প্রত্যেকে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন। সে নাখোদা মসজিদের ইমাম, ফুরফুরার পীরজাদার কথা, যার কথা বলবেন। তাই তাতে হয়তো বাংলাদেশের মৌলবাদীদের মনটা ভেঙে গেছে। নিজেরাই যে হিংসার আগুন জ্বালিয়েছে তাতে নিজেরাই জ্বলে পুড়ে মরছে। এবার সরাসরি তো এখানে পশ্চিমবঙ্গে তাদের হিংসার আগুনটা লাগাতে পারেনি, সেজন্য বোধহয় প্ল্যান বি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি এ রাজ্যের সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। এবার এই ড্রোনগুলো, এগুলো অ্যাটাকিং ড্রোন আর কি, এই ড্রোনগুলোর সাহায্যে যেরকম নজরদারি চালানো যায় তেমন ছোটোখাটো হামলাও চালানো যায়। মাস কয়েক আগে তুরস্ক থেকে এরকমই কয়েকটা ড্রোন কিনেছে বাংলাদেশ। আমাদের কাছ থেকে যেরকম ওই মালগাড়ির বগি, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বোরোলিন সব কিছু নেয়, যেমন আমাদের দেশে জল না ছাড়া হলে কান্ডাকাটি করে, তেমনই হাত পেতে পাকিস্তান আর চীনের কাছ থেকে সামরিক অস্ত্র কেনে বাংলাদেশ। আর সেই তালিকায় নবতম সংযোজন এই তুরস্কের ড্রোন। এই ড্রোনগুলো ঠিক এই সময় পশ্চিমবঙ্গের সীমান্তে পাঠানোর কারণ কি? বাংলাদেশ কিসের নজরদারি করবে? চোরাকারবারিদের তো যারা মদত দেয়, যারা ভারত থেকে চোরা পথে গরু আমদানি করে নিজেদের দেশে, তারা আবার দারোগা সাজছে কেন? উদ্দেশ্য পরিষ্কার, উস্কানি। সীমান্তে উস্কানি দিচ্ছে ইউনূস প্রশাসন। এতদিন যেগুলো ওই সীমান্তের, ভারতীয় সীমান্তের পশ্চিম দিকে ঘটতো, সেগুলোই এখন এই পূর্ব সীমান্তেও ঘটছে। যে কাজগুলো ইসলামাবাদ করে হাঁপিয়ে গেছে, এখন হাল ছেড়ে দিয়েছে, নিজেদের অর্থনৈতিক দুরবস্থায় একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেই কাজগুলো এখন ঢাকা শুরু করেছে। কারণ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দেশটা কাজে কমে নিজেদের ওই দ্বিতীয় পাকিস্তান ভাবছে। তাই পাকিস্তানি কায়দাতেই ভারতকে একটু বিব্রত করতে চাইছে। মৌলবাদীদের চেষ্টার মতো এই চেষ্টাটাও যে মাঠে মারা যাবে
এটা তাদের বুঝে নেওয়া উচিত ছিল। এবার যেটা যারা বোঝেননি তাদের বুঝিয়ে দিচ্ছে বিএসএফ। যথারীতি সীমান্তে নজরদারি বেড়েছে, নতুন ক্যাম্প হচ্ছে, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা যা করার দরকার তাই করছে বিএসএফ। ফলে নিজের আগুনে বাংলাদেশ যে নিজেই পুড়বে এটা প্রাক্তন সেনাকর্তারাও বলে দিচ্ছে। আমাদের দেশের ক্ষমতা অনেক বেশি আছে ওদের থেকে, ওরা ভালো করে জানে। তো আমাদের কোনো চিন্তা নেই कि बांग्लादेश আমাদের উপরে কিছু করবে। बॉर्डर पर अलर्ट हम पहले भी थे, अभी ज़्यादा अलर्टनेस है। हेडक्वार्टर से अतिरिक्त नफरी यहाँ पे भेजी गई है। हमारी डोमिनेशन लाइन पीछे थी क्योंकि बॉर्डर के एरिया में रोड नहीं है, लाइट नहीं है, इसलिए हम पीछे थे। तो इनकी समस्या को देखते हुए हम आगे गए कि चेकिंग ना करना पड़े। জাস্টিস দুনিয়ার যেখানেই সংখ্যালঘুদের ওপর ইনজাস্টিস হবে, শুধু সংখ্যালঘুই বা কেন, শুধু সংখ্যালঘু না, যে কোনো মানুষের ওপর ইনজাস্টিস হলেই আমরা জাস্টিস চাইব সোচ্চারে, নিরন্তরভাবে। তবে আজ কিন্তু জাস্টিস মিলল। হতাশার নেগেটিভিটিকে সরিয়ে রেখে অন্তত একটা জাস্টিস আশার আলো জ্বালল আমাদের চোখের সামনে। এই জয়নগরের কুলতলিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ আর খুনের মামলায় আজ সাজা ঘোষণা হলো। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা ফাস্ট ট্র্যাক কোর্ট ফাঁসির আদেশ দিয়েছে। দেখুন, বাংলাদেশের যা যা ঘটছে তার থেকে নজর সরিয়ে এদিকে তাকাতেই হচ্ছে। তার কারণ হচ্ছে বাংলায় এই যাবৎকালের যাবতীয় ধর্ষণ আর খুন মামলা এটাই দ্রুততম সাজা ঘোষণা। 5ই অক্টোবর রাতে ওই ৪র্থ শ্রেণীর ছাত্রীর দেহটা উদ্ধার হয়েছিল। সেদিন রাতেই অভিযুক্ত মুস্তাকিনকে ধরে ফেলে পুলিশ। এর মাত্র 2 দিনের মাথায় 7ই অক্টোবর সিট গঠন আর 3 সপ্তাহের মধ্যে 30শে অক্টোবর চার্জশিট জমা পড়েছিল। রেজাল্ট মাত্র 63 দিনের মাথায় জাস্টিস মিলল। তার সঙ্গে একটা প্রশ্ন উঠল, জাস্টিস সত্যি হয়ে গেল? সাজা তো ঘোষণা হলো। দেখুন, এরপরেও সংশয় কি একদম নেই? আশার আলোর মধ্যে কোনো নিরাশার অন্ধকার খুঁজছি ভেবে বসবে না, কিন্তু বাস্তবটা তো সেরকমই ভাবাচ্ছে। ফাঁসির আদেশ আর সেই ফাঁসি কার্যকর হওয়া, মানে কাপ আর ঠোঁট, এই দুয়ের মাঝখানে ফাঁক কতটুকু? আর এই ফাঁকটুকু এড়ানো যাবে কি? কেন বলতে হচ্ছে জানেন? কারণ সাম্প্রতিককালে 2টো ঘটনা আপনাদের মনে করাবো। 2023 সালের 21শে আগস্ট ওই মাটিগাড়ার নাবালিকা স্কুলছাত্রী, তাকে ধর্ষণ আর খুন করা হয়। ওই ঘটনায় মোহাম্মদ আব্বাস নামে একটা যুবককে গ্রেফতার করা হয়েছিল। মাত্র 1 বছর 17 দিনের মাথায় চলতি বছরের 7ই সেপ্টেম্বর ফাঁসির আদেশ দিয়েছিল শিলিগুড়ি আদালত। ফাঁসিটা আজও হয়নি, 3 মাস অতিক্রান্ত। কবে সাজাটা কার্যকর হবে কোনো আভাস নেই। আইনের এখনও লড়াই চলছে। আরেকটা উদাহরণ দিই, তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুন করা হয়। মাত্র 7 বছরের একটা শিশু। 2023 মার্চের ঘটনা। আলিপুরের বিশেষ পক্সো আদালত এই মামলাতেও ফাঁসির নির্দেশ দিয়েছিল, সেটাও এখনও কার্যকর হয়নি। এখানেই ওই জাস্টিসের একটা অদ্ভুত দ্বন্দ্ব থাকে, জানেন তো? দ্বন্দ্ব হলো জাস্টিস আর আইনগত লড়াই। এই দুয়ের মাঝখানে ফাঁক আর দুয়ের মধ্যে দ্বন্দ্ব। আরেকটা জিনিস আছে, বলা হয় না জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তার সঙ্গে আরও একটা কথা বলা হয়, জাস্টিস হারিড ইজ জাস্টিস বুরিড। মানে দুটোর ক্ষেত্রেই মানুষের মনের মধ্যে একটা সংশয় থেকে যায়, তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল হচ্ছে না তো? আবার এত দেরি হচ্ছে, তাহলে জাস্টিস হবে তো? এবার সব দিকেই কিন্তু ওই একদিকে যেরকম বিলম্বিত প্রক্রিয়ায় প্রকৃত শাস্তি নিয়ে সংশয়, অন্যদিকে দ্রুত প্রক্রিয়ায় বিতর্কিত বিচারের অবকাশ। এটাই তো একটা বড় দ্বন্দ্ব। কারণ আদালতে সুবিচার করাটাই নিয়ম, আরও কারণ আদালতে প্রমাণ দিতে হয়। সেই প্রমাণ দেওয়ার দায় আর ভার সেটা তো পুলিশের ওপর। কামদুনির ঘটনাটা সে কথাই তো ভাবিয়ে তোলে। 2013 ঘটনা তো। 2016 ফাঁসির আদেশ হয়েছিল 3 জনের। নিম্ন আদালত থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সেই মামলা গেছিল সুপ্রিম কোর্টে। এবার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কিনা জানি না, কিন্তু কামদুনির জাস্টিস কি সত্যি মিলেছে? সেখানে বিচারপতিরা যখন
কাউকে কাউকে একদম বেকসুর খালাসি করে দিতে বাধ্য হয়েছেন। যখন প্রত্যেকের শাস্তি কমে গেছে তখন কি বলেছিলেন মনে আছে? পুলিশ যে তথ্য প্রমাণ জমা দিয়েছে তা যথেষ্ট নয়, দুর্বল, প্রচুর ফাঁক ফোকর রেখে দিয়েছে। এখানেই যাবতীয় দ্বন্দ্ব আর সংশয়। 3টে উদাহরণ দিলাম, আরও 3টে উদাহরণ। প্রথমটা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি। 1990 সালে ধর্ষণ আর তারপর খুন করা হয়েছিল এক গুজরাটি স্কুল ছাত্রীকে। 14 বছর পর 2004-এ ফাঁসি হয়েছিল ধনঞ্জয়। 2 দশক পরেও কিন্তু সেই ফাঁসির সিদ্ধান্ত বিতর্কিত আর আলোচিত। দ্বিতীয়টা অবশ্যই নির্ভয়া কাণ্ড, 2012-র ওই নারকীয় ধর্ষণ আর খুন। 1 বছরের মধ্যেই নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল। সব প্রমাণ হওয়ার পরেও 7 বছর পর 2020-তে 4 দোষীর ফাঁসি হয়েছিল। সাজা ঘোষণার পরে 7 বছর লেগেছিল সাজা কার্যকর হতে। আর 3 নম্বর উদাহরণ অবশ্যই আরজি করে তিলোত্তমার খুন আর ধর্ষণ। 9 আগস্টের ঘটনা। 24 ঘন্টার মধ্যে পুলিশ সঞ্জয় রায়কে ধরেছিল, আর 4 মাস হতে চলেছে। সুপ্রিম কোর্টেও মামলা চলছে। পুলিশের ধরা সেই সঞ্জয়কেই অভিযুক্ত হিসেবে মেনে নিয়েছে আপাতত সিবিআইও। তারপরেও প্রশ্নটা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে? আর কবে? অপেক্ষা সাজা ঘোষণার, তারপরের অপেক্ষা কিন্তু সেই সাজা কার্যকরের। এবার সাজা ঘোষণা আর কার্যকরের মধ্যে যে ফারাকটা, সেই ফারাকটাই কিন্তু জয়নগরের ছাত্রী আর তিলোত্তমার পরিণতিরও ফারাক। এই ফারাকটা বোধহয় রাজনৈতিকও, ফারাকটা বোধহয় কোথাও সদিচ্ছারও। উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে পারবো না। উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদুনি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে। আশা রাখছি আপার ফোরামে গেলেও আরও ভালো বিচার পাবে বা সুবিচার পাবে বলে আশা রাখি। ওর নির্দোষ ও সুবিচার পাওয়া উচিত। অনুরোধ করি সরকারকে, 3 মাস তো চলে গেছে, ফাঁসি হয় না। আমি জানতে চাই আমার মেয়ের কেসটা কি হইতে আছে। আমাদের তদন্ত ঠিক মতন হোক, বিচার তো পরের প্রশ্ন, আগে তদন্ত সঠিকভাবে। এই বড় বড় মাথারা রয়েছে বলেই আমরা বিচার পেতে দেরি হচ্ছে। আমাদের লড়াই বড় বড় মাথার সঙ্গে হচ্ছে, ওই জন্য প্রভাবশালীদের সঙ্গে। হ্যাঁ, একদম প্রভাবশালীদের সঙ্গে, কিন্তু লড়াই আমরা ছাড়বো না। যদি কলকাতা পুলিশে আস্থা রাখতেন, এতদিনে আপনাদের মেয়ের ওপর যে অত্যাচার করেছে তার ফাঁসির সাজা এতদিনে আপনারাও দেখতে পেতেন। এই সরকার বিচার দেবে না। আর ওনারা অ্যাসেম্বলিতে গিয়েছিলেন, বিভিন্ন লোকদের সঙ্গে দেখা করেছিলেন। আদতে রাস্তায় নেমে বিচারটা চাইতে হবে। মমতা ব্যানার্জিকে তার সিট করাতে 2 মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জির সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরকম ফাঁসির সাজা হতো। দুটো ঘটনাকে মিলিয়ে দিয়ে আসলে যারা এটা বলবার চেষ্টা করছেন যে দ্রুত বিচার হয়ে যেতে পারত, এরা হচ্ছে তাদের চামচাগিরি করছে যারা এই অপরাধ থেকে আড়াল করবার চেষ্টা করেছে। শঙ্কর ঘোষ বলছেন তৃণমূল জয়নগর আর আরজিকরকে গুলিয়ে দিতে চাইছেন। গুলিয়ে দেওয়ার এই অভিযোগটা কেন করছেন বিজেপি বিধায়ক? কারণ ৬২ দিনের মধ্যে জয়নগরের মুস্তাকিন সর্দারের ফাঁসির ঘোষণাকে পুলিশের কৃতিত্ব বলে বিচার করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আর ১২০ দিন হতে চললেও তিলোত্তমার ধর্ষক আর খুনির সাজা ঘোষণা না হওয়াকে সিবিআই-এর ব্যর্থতা বলছে শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে বলেছেন যে পুলিশি তদন্ত আর সরকারের কঠিন অবস্থানের ফসল হলো জয়নগরের দ্রুততম বিচার। এবার জয়নগরের সাজা ঘোষণার দিন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় একই সুরে রাজ্যের সরকার এবং প্রশাসনের সুখ্যাতি করলেন, এর ফলে কি তৃণমূল নেতাদের মধ্যে নতুন করে কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল? না হলে চুপ করে থাকবেন। এরকম আগের থেকে বলে দেওয়ার পরেও কেন নতুন করে বিতর্ক তৈরি করলেন হুমায়ুন কবির বলুন তো? ভরতপুরের তৃণমূল বিধায়করা যেমন কথা বলেছে যে কথাগুলো তৃণমূল কংগ্রেস আর রাজ্যের সরকারকে নতুন করে বিপাকে ফেলতে পারে। প্রথমত হুমায়ুন কবির বলেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোতে টাকা ছাড়া কাজ হয় না। দ্বিতীয়ত তিনি বলেছেন তার বিধানসভা এলাকায় যারা কৃষক তাদের ধান বিক্রি করতে কাটমানি দিতে হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে বিডিও সকলের বিডিও, 21টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে
8 জন 9 জনের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয় না। তারাই এখানে বিডিওর সঙ্গে দোস্তি করে মানুষের উপরে অন্যায় অত্যাচার বলডুজার চালাচ্ছে। এমনকি আমাদের কাছে অভিযোগ আছে যে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলেও টাকা ছাড়া একটা ওয়ারিশ সার্টিফিকেট, লিগ্যাল ওয়ারিশ সার্টিফিকেটও ইস্যু হয় না। কিষাণ ক্রেডিট কার্ড অনুযায়ী চাষিরা গিয়ে সেখানে সিপিসি কাউন্টারে ধান বিক্রি করবে, তা তাদেরকে এইসব দালালদেরকে ভরতপুরের ক্ষেত্রে 1000 টাকা আর টিয়ার ক্ষেত্রে 600 টাকা করে দিতে হচ্ছে। এই 3টে অভিযোগও তো সরাসরি তৃণমূল কংগ্রেস আর রাজ্যের সরকারকে বিদ্ধ করছে। অথচ কয়েকদিন আগেই বিধানসভায় তৃণমূল বিধায়কদের মুখ্যমন্ত্রী পই পই করে বলে দিয়েছিলেন দল বিপাকে পড়তে পারে, এরকম কোনো কথা বললে তিনি অ্যাকশান নেবেন। তারপরে তো হুমায়ুন কবির বলেছিলেন তিনি এতদিন যা যা বলেছেন তার জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়েছেন। তাকে কি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি ক্ষমা করে দিয়েছে? তাই জন্য কি তিনি নতুন ভুল করার সাহস পেলেন, নাকি হুমায়ুন কবির নেতা বদল করে ফেলেছেন? ভরতপুরের বিধায়ক ফিরহাদ হাকিমকে জবাব দিতে গিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতা, আর পরের বার ভোটে তিনি নিজের ক্ষমতায় জিতে দেখাবেন। যেখানে ফিরহাদ হাকিমের চ্যালেঞ্জটাই ছিল যারা বেফাস কথা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ভোটে জিতে দেখান। হুমায়ুন কবির কি তাহলে শেষ পর্যন্ত ওই ছবির তলাতেই আশ্রয় নিলেন, যে ছবি সরিয়ে ভোটে লড়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন ফিরহাদ হাকিম? রাজনীতি তো, তাই কোনো কিছুই অসম্ভব নয়। দলবদল যেখানে জলবার, সেখানে নেতা বদলানো এমন কি বিষয়? কিন্তু আমরা সেটা না বুঝলেও নেতারা বুঝতে পারেন। এবার কোন নেতার তলায় গেলে কতটা বড় ভয় পাওয়া যায়, নতুন করে ভুল করা যায়, সেটাও নেতারাই ভালো বোঝেন।